ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, তবে স্থানটি কোথায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন 3 সপ্তাহেরও বেশি সময় হয়েছে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাংলাদেশ বাতিল করলে বৈধভাবে ভারতে থাকা শেখ হাসিনার সময় ফুরিয়ে আসছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার যে একটা চরম উভয় সংকটে পড়েছেন এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে। আর এই বিপদটা আসছে দুদিক থেকে। এক, স্বৈরাচার হাসিনার পতনের পর এবার 5 মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। সবশেষে দেখবেন যে অপরাধে ফাঁসি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষুব্ধ সেনা কর্মকর্তার জবানবন্দি থাকছে ভিডিও সহ। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এবার কিছু নতুন তথ্য বেরিয়ে আসলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি ভারত থেকে ট্রান্সফার করে অন্য দেশে পাঠানো হয়েছে। সেখানে মোদি নিজে উপস্থিত থেকে তাকে হেলিকপ্টারে অন্য দেশে পাঠানো হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোন দেশে পাঠানো হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন বিপদ চলে আসছে। কেননা ইতিমধ্যে কিন্তু তার লাল পাসপোর্ট, যে কূটনৈতিক পাসপোর্ট, সেই পাসপোর্ট কিন্তু বাতিল করায় সে কোনো দেশে যেতে পারছে না। তাহলে সে রাতের অন্ধকারে হেলিকপ্টারে অন্য দেশে তাকে কিভাবে ট্রান্সফার করেছেন এই ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখতে পারবেন। সম্মানীয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, তবে স্থানটি কোথায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাত ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। সেখানে প্রথম রাত কাটানোর পর তাকে গাজিয়াবাদের আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে সরিয়ে আনা হয়েছিল। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে গভীর রাতের অন্ধকারে রাজধানীর দিল্লিরই একটি গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে। ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না, রয়েছেন দিল্লিতে। আর এই মুভটা কোনো গাড়ি বহর নয়, করানো হয়েছে আগের 10 থেকে 12 দিন আগে। দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপরে আকাশপথে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাক হয়েছিলেন। এত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এই দৃশ্য দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। পরে ঘটনা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন সেদিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনো একটিতে শেখ হাসিনা ও শেখ রেহানা রয়েছেন। পরে সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো এক গোপন ঠিকানায়। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের পক্ষ থেকে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও থেমে নেই। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন 3 সপ্তাহেরও বেশি সময় হয়েছে, কিন্তু তিনি কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে সেখানে আছেন ভারত এ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি। এদিকে লাল পাসপোর্ট অর্থাৎ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাংলাদেশ বাতিল করলে বৈধভাবে ভারতে থাকা শেখ হাসিনার সময় ফুরিয়ে আসছে। এক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, হলেও বা কীভাবে, আর তাতে ভারত কি মানবে নাকি শেখ হাসিনাকে রেখেই সম্পর্ক উন্নয়ন করবে, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি এবারে সারমর্মে। সঙ্গে আছি লাবিব হাসান। 1975 সালেও শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে 6 বছর কাটিয়েছেন শেখ হাসিনা। এখনও তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সে দেশেই। বহু বছর ধরে দেশটির সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম একজন শেখ হাসিনা। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী, বিগত প্রায় 50 বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় খোলা থেকেছে। সেটা ইন্দিরা গান্ধীর জামানায় কিংবা মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও। এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার যে একটা ক্যাচ-22 সিচুয়েশন বা চরম উভয় সংকটে পড়েছেন এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে। আর এই বিপদটা আসছে দুদিক থেকে। এক, ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কী পদক্ষেপ নেবে, আর 2, বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে। যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও দেশটিতে দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার কেউ কেউ বিপক্ষেও মত দিচ্ছেন। আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কী করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে।
একদল মনে করেন বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগোচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই 2013 সাল থেকেই। দুই দেশের মধ্যে পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ সহজ ও দ্রুত করতে 2016 সালে চুক্তি সংশোধনও করা হয়। ভারতের বেশ কয়েকজন পলাতক ব্যক্তি, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিদ্রোহী গ্রুপগুলোর যেসব সদস্য বাংলাদেশে লুকিয়েছিলেন তাদের ফিরিয়ে আনতে এই চুক্তি করা হয়েছিল। একইভাবে বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন নিয়েও চ্যালেঞ্জের মধ্যে ছিল বাংলাদেশ সরকার। এই প্রত্যর্পণ চুক্তির বদৌলতে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের নেতা অনুপ চেটিয়াকে 2015 সালে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল ভারত। কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারের কাছ থেকে সত্যি যদি এ ধরনের কোনো অনুরোধও আসে, সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয়টি নিয়েও দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেমন বলছেন, যদি প্রত্যর্পণের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন। এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয়। আপাতত নির্দিষ্ট জবাব এড়িয়ে গেলেও ঢাকার কাছ থেকে এ ধরনের অনুরোধ যে আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছে না। তবে বাস্তবতা হলো ওই চুক্তির আওতায় যদি প্রত্যর্পণের অনুরোধ জানানো হয় তাহলে সেই অনুরোধ রক্ষা করার কাজটা যে সহজ হবে না সেটা ঢাকারও জানা। কারণ ওই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত আছে যার কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। নানা আইনি জটিলতা বা মারপ্যাচ দেখিয়েও সেই অনুরোধ ফেলে রাখতে পারে দিনের পর দিন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, আর সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে। যেমন কারো জীবন বিপন্ন করার লক্ষ্যে কোনো বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র রাখা, গ্রেপ্তার এড়াতে বা বাধা দিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা, জীবন বিপন্ন করতে সম্পদের ক্ষয়ক্ষতি, হত্যায় উস্কানি দেয়া এবং সন্ত্রাস সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ। এখন শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা রুজু হয়েছে তার মধ্যে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনেরও নানা অভিযোগ আছে। ফলে আপাতত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন। তার উপর 2016 সালে যখন মূল চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। সংশোধিত চুক্তির 10-3 ধারায় বলা হয়েছিল কোনো অভিযুক্তের হস্তান্তর যাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেসব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে, শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে। তার মানে দাঁড়াচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা দায়ের হয়েছে তার কোনোটিতে যদি আদালত ফেরার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় তাহলে তার ভিত্তিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে তার হস্তান্তরের অনুরোধ জানাতে পারবে। কিন্তু এরপরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করার অধিকার রাখে। যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায়। শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্য এটা প্রযোজ্য নয়, কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না বা অচিরে হওয়ারও সম্ভাবনা নেই। দ্বিতীয় ধারাটি হলো যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও তাদের সেটি নাকচ করার ক্ষমতা থাকবে। অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে পড়ে না তাহলেও একইভাবে অনুরোধ নাকচ করা যাবে। এখন ভারত যদি সত্যিই শেখ হাসিনার প্রত্যর্পণের কোনো অনুরোধ পায় তাহলে দ্বিতীয় ধারাটি প্রয়োগ করেই তা খারিজ করা যাবে বলে দিল্লিতে বিশ্লেষকরা মনে করছেন। যেমন ধরুন, আদালতে তোলার সময় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে যেভাবে কিল ঘুষি মারা হলো, কিংবা তার আগে সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হেনস্থা হতে হলো, তাহলে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে শেখ হাসিনারও যে একই পরিণতি হবে না এই নিশ্চয়তা কে দেবেন? এমন প্রশ্ন দিল্লির পর্যবেক্ষকদের। সোজা কথায় এরকম নানা ঘটনার দৃষ্টান্ত দিয়ে ভারত অনায়াসেই বলতে পারবে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পাবেন বলে তারা মনে করছে না, এবং সে কারণে তাকে হস্তান্তর করা সম্ভব নয়। তবে ভারতের একদল বিশ্লেষক মনে করেন যদি সত্যি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে কোনো অনুরোধ আসে তাহলে সঙ্গে সঙ্গে সরাসরি তা নাকচ না করে দিল্লি দিনের পর দিন ঝুলিয়েও রেখে দিতে পারে। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিসিএ রাঘভন গণমাধ্যমে সোজাসুজি বলেছেন, শেখ হাসিনার পাশে এখন যদি আমরা না দাঁড়াই তাহলে বিশ্বের কোথাও আর কোনো বন্ধু দেশের নেতা ভারতকে বিশ্বাস করতে পারবে না। আর এই পাশে দাঁড়ানোরই একটা রাস্তা হতে পারে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত করে তোলা।
কারণ এই ধরনের সব চুক্তিতেই নানা লুপহোল বা ফাঁক ফোকর থাকে, যেগুলো কাজে লাগিয়ে আইনি বিশেষজ্ঞরা কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত একটা অনুরোধকে স্থগিত করে দেওয়ার ক্ষমতা রাখেন। ঢাকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী আবার মনে করিয়ে দেন মুম্বাইয়ে 26/11-এর জঙ্গি হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তাহাউর হোসেন রানা, যিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাকে হাতে পাওয়ার জন্য ভারত চেষ্টা চালাচ্ছে সেই 2008 সাল থেকে। যদিও ভারত ও আমেরিকার মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই 1997 সাল থেকে। অন্য বহু দেশেরও আগে আমেরিকার সঙ্গে ভারত এই চুক্তি করেছে, ফলে এতদিনে তাকে তো ভারতের হাতে পেয়ে যাওয়াই উচিত ছিল। শেখ হাসিনার ক্ষেত্রে ভারতও একই ধরনের পদ নেবে বলে বহু বিশ্লেষক নিশ্চিত। চুক্তির 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো দেশের প্রত্যর্পণের অনুরোধ অন্য দেশ প্রত্যাখ্যান করতে পারে যদি ওই ব্যক্তির প্রত্যর্পণ সংক্রান্ত অপরাধের বিচার তিনি যে দেশে আছেন সেখানে করার কোনো সুযোগ থাকে। তবে শেখ হাসিনার মামলার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। তবে ভারত এমন পদক্ষেপ নিলে ঢাকার নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে। এছাড়া ভৌগোলিক বাস্তবতাও রয়েছে। বাংলাদেশ হচ্ছে ভারত বেষ্টিত, দুই দেশের মধ্যে যথেষ্ট অবকাঠামোগত সংযুক্তি রয়েছে। এই সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে শেষ শব্দ লেখার মতো সময় এখনও আসেনি বলে মত বিশ্লেষকদের। শেখ হাসিনা কোনো বিশেষ ভিসায় নাকি রাজনৈতিক আশ্রয়ে আছেন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি। গত 16 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলন করার সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, 45 দিনের মধ্যে যদি শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট বাতিল করা হয় তাহলে ভারতের কী করণীয় আছে? উত্তরে জয়সওয়াল বলেছিলেন, সেটাও বড় কোনো সমস্যা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে গোপনে পালিয়ে গিয়েছিল ভারত। সেই ভারতও এবার তার আশ্রয় হলো না। ইতিমধ্যে কিন্তু অনেক গণমাধ্যমে জানা গিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে এবং কি নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থেকে তাকে অন্য দেশে পাঠানো হয়েছে রাতের অন্ধকারে হেলিকপ্টারে। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছেন, লাল পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট, সকল পাসপোর্ট বাতিল করে দিয়েছেন। তার উপরে একের পর এক নিষেধাজ্ঞা আসতেছে। তাহলে সে কীভাবে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রান্সফার করেছেন, এইসব বিষয় নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানীয় দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।